আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। এসএসসি 27 এবং 28 তোমাদের জন্য আজকে আবার একটা ক্লাস নিয়ে আসছি। সিম্পল টু কমপ্লেক্স করার নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই নিয়মটা দিয়ে আমরা আজকে কয়েকটা সেন্টেন্স করব। তো সাধারণত নিয়মে যে অ্যাভারেজ নিয়মগুলো আছে সাধারণত সেগুলোতে কিন্তু খুব সহজে করা যায়, বাট কিছু কিছু সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্স যেগুলোকে রিলেটিভ প্রোনাউন ছাড়া অন্য কোনোভাবে করতে পারবে না। যেমন দেখাচ্ছি আমি, দেখো যে মনে করে আছে আই নো an honest man. Honest man. আচ্ছা বলো তো, এই সিম্পল টু কমপ্লেক্সের নিয়ম তো অনেকগুলো আছে, সাধারণ অ্যাভারেজ নিয়ম। সেই অ্যাভারেজ নিয়মের মধ্যে কি এটা তুমি কমপ্লেক্স করতে পারবে? সম্ভব না। কিন্তু এটাকে করার জন্য আলাদা কিছু নিয়ম আছে, আজকে সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। আর সেই নিয়মের নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউনের নিয়ম। রিলেটিভ প্রোনাউন সাধারণত তিনটা। একটা হচ্ছে হু, সেকেন্ডলি হুইচ, অ্যান্ড থার্ডলি দ্যাট। দেখো, ফার্স্ট হু। হু তখনই বলবে যখন ব্যক্তিবাচক হবে। ব্যক্তিবাচক। হুইচ তখন হবে যখন বস্তুবাচক। অ্যান্ড দ্যাট তখন হবে যখন এটা হবে ইতর প্রাণীবাচক। ইতর প্রাণীবাচক। আচ্ছা, আমরা কখন বুঝবো যে আমাদেরকে এখন সাধারণ বা অ্যাভারেজ নিয়ম ব্যবহার করা লাগবে না, এখন আমাদেরকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা লাগবে? কখন বুঝবো? আমরা বুঝবো সেন্টেন্সের স্ট্রাকচার দেখে। সেন্টেন্সের স্ট্রাকচার দেখে। সেন্টেন্সের স্ট্রাকচারে কি থাকবে? দেখো, সেন্টেন্সের স্ট্রাকচারে থাকবে তিনটা জিনিস। ফার্স্ট থাকবে একটা আর্টিকেল, প্লাস থাকবে অ্যাডজেক্টিভ, প্লাস থাকবে না। এই তিনটা জিনিস যদি কোনো সিম্পল সেন্টেন্সে থাকে তখন তুমি বুঝবে যে আমাকে অ্যাভারেজ নিয়ম না, আমাকে এখন রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে, তারপরে কমপ্লেক্স করতে হবে। এখন দেখো, এখানে তোমাকে নাউনের দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ নাউন আমি একটু আগে লিখে দিলাম না, হু, হুইচ, দ্যাট, কখন কখন বসে। যখন দেখবে এই নাউনটা কোনো একটা ব্যক্তিকে মানে প্রকাশ করতেছে, কোনো পার্সনকে প্রকাশ করতেছে, তখন তোমাকে হু ব্যবহার করতে হবে। আবার যখন এই নাউনটা কোনো ইতর প্রাণীকে মানে বোঝাচ্ছে, তখন তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে। আর যদি কোনো বস্তুকে বোঝায় তখন তোমাকে কী ব্যবহার করতে হবে? হুইচ ব্যবহার করতে হবে। এখন দেখো, আমরা প্রথমে হু দিয়ে একটা করি। যেমন ওই যে প্রথম সেন্টেন্সটা লিখি, 1 নম্বর, যে আই নো a honest man. honest man. honest man. এখানে দেখো, একটা আর্টিকেল আছে, একটা অ্যাডজেক্টিভ আছে এবং একটা নাউন আছে, এবং এই নাউনটা কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, ম্যান। ব্যক্তিবাচক, তাই না? ব্যক্তিবাচক। দেখো, এখন যদি এটা ব্যক্তিবাচক হয় তাহলে আমাকে হু ব্যবহার করতে হবে, কিন্তু করার নিয়মটা আসলে কি? দেখো, করার নিয়ম হচ্ছে এখানে যে তিনটা আছে না, এই তিনটে জিনিসকে আমরা পাঁচটা জিনিস বানাবো। তিনটে ওয়ার্ড আছে, এই তিনটে ওয়ার্ডকে আমরা পাঁচটা ওয়ার্ডে কনভার্ট করবো। কীভাবে করবো? দেখো, প্রথমে লিখবো আই নো। প্রথমে শুরুতে যা আছে সেটা লিখলাম, তারপরে লিখবো এই দুইটা, এই মাদারটা প্রথমে বাদ, এই মাদারটা বাদ দিয়ে প্রথমে লিখবো এইটা এবং এইটা, এই ম্যাম। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া তুমি তো বললা যে এইটা এবং এটা লিখতে হবে, কিন্তু এখানে তো অ্যান আছে, তুমি এই লিখলে কেন? আসলে আর্টিকেলের যে নিয়মগুলো আছে, আর্টিকেলের যে লগুলো আছে, আর্টিকেলের লয়ে আমাদেরকে বলা হয় যে যখন কোনো সাধারণ অর্থে, মানে বেসিক্যালি আরও এক্সেপশনাল নিয়ম আছে, বাট বেসিক্যালি যখন কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে, এম একটা কনসোনেন্ট, তো তখন ওই কনসোনেন্টের আগে মানে অ্যান বসানো যায় না, এ বসাইতে হয়। তো আমার এ বসাইছি, ওকে। দেখো, আই নো এ ম্যান, তারপরে আমরা এখানে আনবো এই যেহেতু ব্যক্তিবাচক নাউনটা, সেহেতু আমরা আনবো হু। আই নো এ ম্যান হু। তারপরে ভার্ব আনতে হবে। কোন ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব।
বি ভার্বগুলো নিয়ে আসতে হবে, এম ইজ আর। এখন এম বসবে, ইজ বসবে, না আর বসবে, ওয়াজ বসবে, না আয়ার বসবে, এটা আমরা দেখব এই সেন্টেন্সটাকে লক্ষ্য করে, এই জায়গাটা লক্ষ্য করে। দেখো এখানে যে ভার্বটা আছে আর এরপর যে ভার্বটা আছে নো, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে আছে মানে কি, আমাদেরকে ওয়াজ ওয়ারে যাওয়া যাবে না, আমাদেরকে এম ইজ আরের মধ্যে থাকতে হবে। এখন দেখো এম এন এবং এম এনের পরে আছে হু। যদি আইকে বসাইতো, এই যে হু দ্বারা যদি আইকে বসাইতো তাহলে কিন্তু আমরা এম লিখতাম। হু দ্বারা যেহেতু এ ম্যানকে বোঝাইছে, একজন ব্যক্তিকে বোঝাইছে, সেহেতু আমরা এখানে ইজ নিয়ে আসবো, হু ইজ। এইবার আমরা লিখবো এই মাঝেরটা অনেস্ট। আরেকবার নতুন করে বোঝাই, দেখো প্রথমে একটা সেন্টেন্স ছিল আই নো অ্যান অনেস্ট ম্যান, আমি একজন সৎ ব্যক্তিকে চিনি। এটাকে আমাদের করতে বলছে কি কমপ্লেক্স। আমরা যদি সাধারণ অ্যাভারেজ নিয়মে দেখি তাহলে কিন্তু এটা কমপ্লেক্স করা যাচ্ছে না। আমরা যদি রিলেটিভ প্রোনাউন ইউজ করি হু, হুইচ, দ্যাট, তাহলে আমরা এটাকে কমপ্লেক্সে কনভার্ট করতে পারবো। এখন কীভাবে কনভার্ট করবো, দেখো ল হচ্ছে যদি কোনো সেন্টেন্সে প্রথমে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন নিয়মে করতে হয়। এখন এই সেন্টেন্সের ক্ষেত্রে তিনটে জিনিস আছে, এই তিনটে জিনিসকে আমরা পাঁচটা জিনিসে কনভার্ট করবো। এই দেখো পাঁচটা জিনিস কিন্তু কনভার্ট করে ফেলছি, এই যে পাঁচটা জিনিস। কীভাবে করলাম দেখো, শুরুতে যা আছে আমরা লিখছি, দেন আমাদেরকে মাঝের যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আর্টিকেলটা এবং নাউনটা লিখতে হবে। আর্টিকেল লিখলাম, নাউন লিখলাম। এবার দেখবো যে নাউনটা আসলে কি, ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক নাকি ইতর প্রাণীবাচক। যেহেতু ম্যান অর্থাৎ ব্যক্তিবাচক, সেহেতু আমরা হু নিয়ে আসবো, হু নিয়ে আসলাম। এবারে আমরা আসবো বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন প্রথমে ওয়াজ ওয়ার হবে নাকি এম ইজ আর হবে, এটা আমরা দেখবো এই জায়গাটা লক্ষ্য করে। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়ার, আবার এই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ওয়াজ ওয়ার আনতে হবে। প্রেজেন্ট ফর্মে থাকলে কি থাকবে এম ইজ আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হবে কি ওয়াজ ওয়ার। তো যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু আমরা ইজ নিয়ে আসলাম। এখন ইজ কেন আনলাম, দেখো এই যে হুটা আছে না, হুটা কিন্তু এ ম্যানকে বোঝাইছে। আই নো এ ম্যান, আমি একজন লোককে চিনি। হু মানে যিনি, অর্থাৎ কি এই ম্যানটাকে বোঝাইছে। আর যদি হু দ্বারা আই কি বোঝাইতো তাহলে এখানে ইজ না হয় এম বসাইতাম আমি। ওকে, যেহেতু হু দ্বারা এই ম্যানকে বোঝাইছে সেহেতু এই ম্যানের পরে কি এম হয় না ইজ হয়, ইজ হয়। সো ইজ, তারপরে এই মাঝের জিনিসটা আছে অনেস্ট, এইটা মানে অ্যাডজেক্টিভটা সেটাকে আমরা লিখছি, ঠিক আছে, ফুল স্টপ। তোমার কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা ব্যক্তিবাচক দিয়ে শিখলাম, হু দিয়ে আমরা শিখলাম। এবার আমরা শিখব হুইচ দিয়ে। দেখো লিখলাম, মনে করো যে আমার নামটাই লিখি, পলাশ হ্যাজ আ রেড পেন। দেখো এখানে কিন্তু আগের সেন্টেন্সের মতো একটা আর্টিকেল আছে, একটা অ্যাডজেক্টিভ আছে এবং একটা নাউন আছে, কিন্তু এইবার এই নাউনটা কিন্তু কোনো তোমার পার্সনকে বোঝাচ্ছে না, কোনো মনে করো যে ব্যক্তিবাচক অর্থ প্রকাশ করতেছে না। এখানে পেনটা যে নাউন আছে এই নাউনটা একটা বস্তুকে নির্দেশ করতেছে। এটা কলম, এটা কলম কি বস্তু অবশ্যই। দেখো এবার কি করব, এবার লিখতে হবে পলাশ হ্যাজ এ পেন। এবার দেখো যেহেতু এটা একটা বস্তুকে হয়েছে অর্থাৎ এখানে এবার হু আনা যাবে না, এবারে কি আনতে হবে হুইচ। এবার যে আমরা বিভাব নিয়ে আসবো এম ইজ আর ওয়াজ ওয়ার, কোনটা নিয়ে আসবো, দেখো হ্যাজ আছে, হ্যাজ তো প্রেজেন্টকে নির্দেশ করে তাই না, তাহলে কি হবে যেহেতু এ পেনের পর এম হয়, ইজ হয় না আর হয়, ইজ হয়, তাহলে হুইচ ইজ। তারপরে এই বোর্ডের মানে কোনায় আসি লেখাটা কেমন হয়ে গেল, দেখো হুইচ ইজ, এবার মাঝেরটা রেড। দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। আচ্ছা দেখো আমরা যে রিলেটিভ প্রোনাউন করতেছি, রিলেটিভ প্রোনাউনে আমরা প্রথমে করলাম হু দিয়ে, এবার করলাম হুইচ দিয়ে। হুইচ এই জন্যই করলাম কারণ এই যে নাউনটা আছে এই নাউনটা এখানে প্রকাশ করতেছে একটা বস্তুকে, এ পেনকে।
তাই পেন যেহেতু বস্তু সেহেতু এখানে হু না বসে হুইচ বসছে। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে দ্যাট দিয়ে করা যায়। দ্যাট, দেখো মনে করে লিখলাম যে আই হ্যাড I had a white cow with me. I had a white cow. দেখো এবারও ঠিক সেম নিয়মে করব, কারণ দেখো এখানে এ আছে অর্থাৎ একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা তোমার অ্যাডজেক্টিভ আছে এবং অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে, তাই না? এবার দেখো কীভাবে করি, সেম প্রসেস। প্রথমে আই হ্যাড, তারপরে মাঝেটা বাদ দিয়ে যে কোনায় কোনায় যে দুটো আছে এ এবং কাউ, এ কাউ, আই হ্যাড এ কাউ। তারপরে এবার দেখো তো এই কাউটা আসলে কি প্রকাশ পাইছে, কাউটা যে আছে, যে নাউনটা আছে কাউ, এটা কি তোমার কোনো ব্যক্তিবাচক? না, গরু তো মানুষ হয় না। তারপরে এটা কোনো বস্তু? আচ্ছা, গরু কি বস্তু? না, যেহেতু চলাফেরা করে, তারপরে তোমার মনে করে যে প্রজনন ক্ষমতা আছে, প্রজনন করে, সেহেতু এটা কোনো বস্তু না। তো এটা কি? এটা হচ্ছে ইতর প্রাণী। গরু, ছাগল, মানুষ বাদে যে অন্য প্রাণীগুলো আছে না, এগুলো সবই হচ্ছে ইতর প্রাণী। তো ইতর প্রাণী যে আছে, ইতর প্রাণী তাহলে কি হয়? দ্যাট হয়, দ্যাট। তাহলে আই হ্যাড এ কাউ দ্যাট। এবার কি লিখবো বলো তো, অ্যামিজার নাকি ওয়াজ ওয়ার? দেখো এবার কিন্তু হ্যাভ নাই, এর পরে তো হ্যাভ হওয়ার কথা ছিল যদি প্রেজেন্ট হইতো, কিন্তু এখানে হ্যাড আছে, তার মানে কি এটা পাস্ট ফর্মে। তা পাস্ট ফর্মে যদি থাকে তাহলে আমার কি আনতে হবে? অ্যামিজন ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। এবার দেখো তো এ কাউয়ের পরে কি বসবে, ওয়াজ নাকি ওয়ার? এ কাউ যেহেতু একটা আছে সেহেতু ওয়াজ বসবে, ওয়াজ। হুইচ দ্যাট ওয়াজ হোয়াইট। তো শেষ হয়ে গেল। বাট এখানে একটা ইন্টারেস্টিং নিয়ম আছে। ইন্টারেস্টিং নিয়মটা কি, যদি কখনো দেখো যে ঠিক এই সেন্টেন্সটাই আছে, তুমি এখানে চাইলেই দ্যাট না লেখে হুইচও লিখতে পারো। কারণ অধিকাংশ সময়ই ইতর প্রাণীদেরকে বস্তু হিসেবে ধরে নেওয়া হয়, ইট বলা যেতে পারে তাদের তাদের ক্ষেত্রে। যেমন আই স এ কাউ, আমি একটা গরু দেখলাম, হুইচ ওয়াজ ইটিং গ্রাস, যে কিনা ঘাস খাচ্ছিল। আবার এই গরুটাকে ইট দিয়েও প্রকাশ করা যায়, ইটস কালার ওয়াজ রেড, ইটস কালার ওয়াজ হোয়াইট। ঠিক আছে, যেহেতু ইট দিয়ে প্রকাশ করতে পারি, তার মানে এখানে দ্যাটও লেখা যায়, হুইচও লেখা যায়। ওকে, তুমি চাইলে এখানে দ্যাট না লেখে হুইচও লিখতে পারো। তো আজকে আমরা শিখলাম, সামারাইজ করে দিই, আজকে আমরা শিখলাম সিম্পল টু কমপ্লেক্স করার একটা নিয়ম। সেই নিয়মের মধ্যে আমরা দেখলাম যে সাধারণত কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোকে আমরা সাধারণ নিয়ম ব্যবহার করে কমপ্লেক্স করতে পারবো না। তো এই সেন্টেন্সগুলোকে, বিশেষায়িত সেন্টেন্স যেগুলো, এই বিশেষায়িত সেন্টেন্সগুলোকে তুমি রিলেটিভ প্রোনাউন আকারে লিখতে পারো। কীভাবে? যদি কোনো সেন্টেন্সে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, যদি কোনো সিম্পল সেন্টেন্স দেখো যে এই স্ট্রাকচারটা আছে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে এই স্ট্রাকচারটা থাকে, তাহলে তুমি সেটাকে রিলেটিভ প্রোনাউন বা এই যে হু হুইচ দ্যাট নাউন হিসাবে, নাউন যেটা থাকবে, নাউন যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি হু দিবে, নাউন যদি বস্তুবাচক হয় তাহলে হুইচ দেবে, আবার নাউন যদি তোমার ইতর প্রাণীবাচক হয় তাহলে তুমি দ্যাট দিতে পারো, আবার দ্যাটের জায়গায় তুমি হুইচ দিতে পারো, সমস্যা নেই। দ্যাট হুইচ ইতর প্রাণীর ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, তোমার যেটা ভালো লাগে ওটাই দিবা। যদি মনে হয় যে ভাই আমি দ্যাট দিব, দ্যাট ভালো লাগে, ঠিক আছে দ্যাট। যদি মনে হয় যে না হুইচ ভালো লাগে, হুইচ, ওকে, নো প্রবলেম। তো আজকে আমরা এতটুকুই শিখলাম এবং আশা করি নেক্সট ভিডিও তোমাদের আসবে, সেখানে আমরা শেখাবো অন্যরকম সেন্টেন্স। সেটা কি দেখো তো, এইরকম সেন্টেন্স থাকবে, হেলথ ইজ ওয়েলথ। এটাকে আবার আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে? তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি এটা নিয়ে উপরে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।